ঝিনাইদহে আসামি ছিনিয়ে নিতে শৈলকুপা থানায় হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। এ মামলায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন 10 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এছাড়া ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে আরও 6 জনকে। এর আগে রোববার দুপুরে থানায় আওয়ামী লীগ কর্মী মুস্তাক শিকদারের সমর্থকদের হামলায় 7 পুলিশ সহ 35 জন আহত হন। উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষের মামলার আসামি আওয়ামী লীগ কর্মী মুস্তাক শিকদার। রোববার দুপুরে তাকে উপজেলার ধাওরাগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শৈলকুপা থানা ঘেরাও করে মোস্তাকের সমর্থকরা। থানা লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে তারা। পুলিশ জানায় ইট পাটকেলের আঘাতে 7 পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। কিছু লোকজন থানার উপর হামলা চালায় ইট পাটকেল নিক্ষেপ করে, তখন পুলিশ গুলিবর্ষণ করে এবং রাবার বুলেট ছোড়ার করে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। আমি থানা রোডে এখানে এসে দেখি যে প্রচুর ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। তারপরে আমি আমার দোকানে এসে দোকানের মালামালগুলি সেভ করে যাই বসে থাকলাম। তার প্রেক্ষিতে অতর্কিতভাবে কিছু শৃঙ্খল জনতা আপনারা দেখছেন যে থানা ঘেরাও করার চেষ্টা করে, থানা আক্রমণ করার চেষ্টা করে। আমরা তাদেরকে খুবই ধৈর্যের সাথে, খুবই সহনশীলতার সাথে তাদেরকে বিরত করার চেষ্টা করি। আহত পুলিশ সদস্য সহ 35 জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সেখান থেকে 12 জনকে পাঠানো হয় কুষ্টিয়া হাসপাতালে। প্রথমে আসা শুরু করে 3টা 40 মিনিটে থেকে, ওখানে ওই সময় টোটাল আমরা 21 জনকে আর কি পাইছি, যেটা হচ্ছে সাধারণ মানুষ, আর 3 জন ছিল হচ্ছে পুলিশ সদস্য। সাধারণ মানুষের মধ্যে হচ্ছে আপনার 2 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল, মানে খারাপ ছিল আর কি। হামলার ঘটনায় আহত 12 জনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এরই মধ্যে গোপালগঞ্জ, সাভার, মাদারীপুর ও ঢাকার সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে অনুসন্ধানের অংশ হিসেবে বেনজিরকে 23 জুন এবং তার পরিবারের সদস্যদের 24 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 3 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। এরপর 22 এপ্রিল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। ওই দিনই হাইকোর্ট নির্দেশ দেন 2 মাসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। গেল মে মাসের শেষে বেনজিরের সম্পদ জব্দ করার নির্দেশ দেন আদালত। সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পদ থাকবে স্থানীয় ইউনোদের নিয়ন্ত্রণে, আর গুলশানের 4টি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদকের প্রধান কার্যালয়। কক্সবাজারের সম্পদের নিয়ন্ত্রণ থাকবে জেলা প্রশাসকের হাতে। সেই অনুযায়ী গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের জায়গার জন্য জেলা প্রশাসক, সাভারের জায়গার ক্ষেত্রে উনি সাভারের ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে বলছে। এদিকে অনুসন্ধানের বিষয়ে জবাব দিতে বেনজিরকে 23 জুন এবং তার স্ত্রী জিশান মির্জা এবং 3 মেয়েকে 24 জুন দুদকে হাজির হতে হবে। দুদক কমিশনার জানালেন, সময় দেওয়ার পরও যদি তারা না যান তাহলে ধরে নেওয়া হবে, তাদের কোনো বক্তব্য নেই। আইন যা আছে তাই হবে। সে যদি সময় চায়, সময়ের ব্যবস্থা আছে। সময় যদি না চায় তাহলে ধরতে হবে, তা কোনো বক্তব্য নাই। সে আসতে তো বাধ্য তাও কিন্তু না, তারপরে সে বক্তব্য দিতে বাধ্য তাও না, কিন্তু সে যদি বক্তব্য না দেয় তাহলে ধরে নিতে হবে, তা কোনো বক্তব্য নেই। বেনজিরের 6 জুন এবং তার পরিবারের সদস্যদের 9 জুন দুদকে তলব করা হলেও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সময়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগেই পুরোপুরি খুলে দেয়া হচ্ছে 8 লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয়, সাভার আশুলিয়া শিল্প কারখানার পণ্য পরিবহন সহজ হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। রাজধানীর প্রবেশপথের ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু। এর 2টি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি 6 লেন। এতে চাপ কমবে পুরনো সেতুর উপর। যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পাচ্ছেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন। যাত্রীর জন্য হবে, গাড়ির জন্য ভালো হবে, সবার যারা রাস্তা যারা কর্মরত আছে সবার জন্যই ভালো হবে। ব্রিজটা অনেক বড় হওয়ার কারণে গাড়িগুলো সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, মানুষজন নির্বিঘ্নে বাড়ি চলে যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সেতুর 4 ও
নতুন সেতুর 8 লেন সহ মোট 12 লেনে গাবতলী কেন্দ্রিক যানজট নিরসন হবে। কমবে বাস টার্মিনালের সামনে সড়কের যানজটও। গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতে। ঢাকা থেকে একটা বড় অংশের মানুষ তারা পরিবহন দিয়ে বের হবে, একই সাথে পশুবাহী ট্রাকগুলি ঢাকামুখী কিন্তু হবে। এবং প্রতি বছর যে চাপটা আমরা দেখি এই গাবতলী সেতুর দুই পাশে যানবাহনের যে দীর্ঘ সারি, আমি মনে করি যে সেই যানজট বা যানবাহনের দীর্ঘ সারি এবার অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে 8 লেনের নতুন সেতুর দু প্রান্তে প্রায় 1.5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে। সাভারের দিকে তৈরি হয়েছে ওভারপাস, এর ফলে দূরপাল্লার যানবাহন আর যানজটের কবলে পড়বে না। পূর্ণাঙ্গ সেতুটাই পূর্ণাঙ্গভাবে এবং যে আন্ডারপাস যেটা রয়েছে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই আমরা এটা খুলে দিব আর কি, ঈদের আগে আর কি। আর এখানে যে সুবিধাটা রয়েছে আপনার লোকাল যে গাড়িগুলো আর সরাসরি যে গাড়িগুলো যাবে আপনার উত্তর এবং উত্তর পশ্চিম এলাকা, এই এলাকায় যে সরাসরি গাড়িগুলো যাবে সেগুলোর সাথে কিন্তু লোকাল গাড়ির কোনো সাক্ষাৎ হবে না। সরকার নিজস্ব অর্থায়নে প্রায় 276 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 233 মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে কাজ শেষ হয় এবছর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি। দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মনে করেন সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা। এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন টিআইবিও। জনগণের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানের দুর্নীতি ঢাকতেই এমন সিদ্ধান্ত মনে করছেন তারা। অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী। 4 জুন এমন চিঠি জারি করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বেশ কয়েক বছর ধরেই ঢাকা মেডিকেলের ভেতরে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। সম্প্রতি সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংকও। নিয়ম করা হয় শুধু পাস প্রদানকারী কর্মকর্তার সাথেই দেখা করতে পারবেন সাংবাদিকেরা। এরপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সংবাদ সম্মেলন কয়েক দফা বয়কট করা হয়, যার মধ্যে বাজেটোত্তর সংবাদ সম্মেলন উল্লেখযোগ্য। সরকারি 2 প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও গাফিলতি আছে বলেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি বলে মনে করে টিআইবি। জনস্বার্থে প্রতিষ্ঠিত ও জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান, এখানে জনগণের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি বা যে কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হচ্ছে সংবাদকর্মী। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একাংশ আছে যারা এই অনিয়ম, দুর্নীতি, অনাচারের সাথে, এই প্রতিষ্ঠানের অনাচারের সাথে তারা জড়িত অথবা এর ফলে লাভবান, সুবিধা পাচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলছেন সাংবাদিক নেতারা। যা কিছু অন্যায় আছে, যা কিছু দুর্নীতি আছে, যা কিছু আপনার ন্যায়ের প্রতি আমরা সুবিচার করছে না আছে, এগুলো সবই কিন্তু গণমাধ্যম আবিষ্কার করেছে এবং আলটিমেটলি এতে সরকারি লাভবান হয়েছে। আলটিমেটলি এতে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো লাভবান হয়েছে। মুক্ত গণমাধ্যম দেশের উন্নতি ও আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে বলে মনে করেন সাংবাদিক নেতারা। মাধ্যমকে রুদ্ধ রেখে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলার মধ্যে 17টিতেই চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া ভোলা লালমোহনে এক বিএনপি নেতা ও বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতা জয় পেয়েছেন। ফল ঘোষণার পর আনন্দ মিছিল বের করে বিজয়ী প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এ সময় নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন তারা। রোববার ভোট হয়েছে 19টি উপজেলায়। এর মধ্যে শুধুমাত্র পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোট হয়। এসব উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। জনগণের রায়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছি। এটি জনগণ আমাকে বিশ্বাস করেছে। আমি সেই বিশ্বাসটি রাখবার চেষ্টা করব এবং জনগণের সম্মান এবং সম্পদ দুটাকেই রক্ষা করবার জন্য চেষ্টা করব। জনগণ আমাকে তাদের যে স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব নেতা নির্বাচনে আমাকে ভোট দিয়ে, তালাপতিকে ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলেই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, ভোটের হার 60 থেকে 70% হলে আরও বেশি সন্তুষ্ট হতো কমিশন।
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19টি উপজেলায় ভোট শেষে রোববার এসব কথা বলেন সিইসি। 8 মে শুরু হয়ে 4 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয় 5 জুন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলায় ভোট গ্রহণ হয় রোববার। মোট 495টি উপজেলার মধ্যে 469টি নির্বাচন শেষ করেছে কমিশন। এবার সব ধাপ মিলিয়ে ভোটের গড় হার 40% নিচে। 2019 সালের মার্চে অনুষ্ঠিত 445টি উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল 40.49%। রোববার 19 উপজেলার ভোট শেষে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণ না থাকায় এবার ভোটার উপস্থিতি কম। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। সিইসি বলেন, ভোটারদের কেন্দ্রে নেওয়ার দায়িত্ব প্রার্থীদের। ইসির দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেই দিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক। এই সব কারণে আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মধ্যে আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এবং নির্বাচন কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায় চেম্বার আদালতেও বহাল। 4 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রোববার চেম্বার বিচারপতি ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এদিকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। সরকারি চাকরির 9ম থেকে 13তম পর্যন্ত সব গ্রেডে কোটা বাতিল করে 2018 সালের অক্টোবরে প্রজ্ঞাপন দেয় সরকার। 5 জুন হাইকোর্ট প্রজ্ঞাপন বাতিল করলে আবার বহাল হয় 30% মুক্তিযোদ্ধা কোটা। এরপর থেকে নতুন করে কোটা বিরোধী আন্দোলনে সরগরম বিভিন্ন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সেখান থেকে 6 জনের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্মারকলিপি দেয়। যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সমতা, আমি মনে করি কোটা পথের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের আদর্শের সাথে আমরা বরখেলাপ করেছি। আশা করব যে আমাদের পক্ষেই, শিক্ষার্থীদের পক্ষেই যাতে রায় আসে চূড়ান্ত, এবং 2018 সালে যে পরিপত্র, সেই পরিপত্রটি যাতে বহাল থাকে। রোববার দুপুরে এ নিয়ে চেম্বার আদালতে শুনানি হয়। একবার বাতিলের পর কোটা পুনর্বহালের নানা সমস্যার কথা তুলে ধরে হাইকোর্টের রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। তবে তাতে সাড়া দেননি চেম্বার জজ। যেহেতু গভর্নমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এটা সেটেল করে ফেলছে, এটা তো সেটেল হয়ে গেছে, এটা আবার একটা এটাতে নতুন করে কথা উঠবে, নতুন করে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এইসব কারণে আমি বলছি যে এটা এখন স্টে থাকুক। যদি আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি শুনানি করে, যদি মনে করেন যে না এই রায়টা ঠিক আছে, তখন আপনারা দিবেন। কোনো আদেশ না দিয়ে 4 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান চেম্বার আদালত। চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট একটা প্রভিশনাল লিভ টু আপিল করেছিলেন বলে স্টে করার জন্য, কিন্তু কোর্ট আজকে তাদের কথাগুলো শুনেছে, আমাদের কথাগুলো শুনেছে। কোর্ট শোনার পরেও বলছে বলে এই সময়ের মধ্যে আর কি সমস্যা হবে, তারপরেও 4 জুলাই ফিক্স করে দিয়েছে। এতে করে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদেরই জয় হয়েছে। 30 জুনের মধ্যে কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সরকারের আমলে কোনো লুটপাটকারীর বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লুটপাট করতে নয়, বরং রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় যৌথ সভা। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকেরা। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার রেওয়াজ। সভায় উঠে আসে বাজেট প্রসঙ্গ। এতে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।
লুটপাটের জন্য নয়। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দলের প্রস্তুতিরও জানান দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায়। বিএনপি আবার আন্দোলন চায়, জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এবার সময়ের স্বল্পতায় বিদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না, তবে থাকবে দূতাবাসগুলোর প্রতিনিধিত্ব। আমরা চিঠি দেব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট সরকার মাফিয়াদের ভাগাভাগির সুনির্দিষ্ট ইজারাপত্র। বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই ঢালাও বাজেট, এমন দাবি করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার দুপুরে গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপি মহাসচিব। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার দুদিন পর নিজেদের অবস্থান তুলে ধরতেই বিএনপির এ সংবাদ সম্মেলন। বিএনপির দাবি, প্রস্তাবিত বাজেট সরকার ও মাফিয়াদের ভাগাভাগির একটি সুনির্দিষ্ট ইজারাপত্র। কালো টাকা সাদা করার সুযোগ জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার জুড়ি নিয়ে করা, এবং এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। এই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে, একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। আগামী বছরগুলোতে যে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি আর সন্ত্রাস ক্ষমতাসীনদের মূল কাজ। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। ক্ষমতার জন্য নয়, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে বলেও জানান মির্জা ফখরুল। যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে সাথে নিয়ে তল্লাশি চালিয়েছে কলকাতার সিআইডি। পশ্চিমবঙ্গের সাতুলিয়ায় বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। এদিকে আজিমকে অপহরণ মামলায় গ্রেফতার ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ঝিনাইদহের আদর্শপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে। পরে তাকে ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল। বাবুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা, যে সংসদ সদস্য আনার হত্যা মামলা। এই মামলায় আজকে একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ড 10 দিন পুলিশ রিমান্ড আদালতে পাঠানো হয়েছে ডিবি। সেই আসামির আজকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে পশ্চিমবঙ্গের ভাঙড়ের সাতুলিয়ায় বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে সিআইডি। বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে, তবে তা এমপি আজিমের কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিয়ামের দাবি এগুলো সংসদ সদস্য আজিমেরই হাড়। সিআইডি জানায় পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে এসব হাড়। এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল, সিয়াম তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 29 ঘন্টা পর নেত্রকোনার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় 2টি বোমা নিষ্ক্রিয় করা হয়। ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি জানান, অভিযান চালানো 2টি আস্তানার একটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
অভিযানে পিস্তল, গুলি ও ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার দুপুরে সদরের কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে মাছের খামারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন রোববার তাদের সাথে যোগ দেয় ঢাকার সোয়াত, এন্টি টেরোরিজম ও বোম ডিসপোজাল ইউনিট। প্রায় 29 ঘণ্টা পর অভিযান সমাপ্ত ঘোষণা করে পুলিশ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জানান, প্রায় 3 একর জায়গায় উঁচু প্রাচীর ঘেরা বাড়িটিতে কিছুদিন ধরে থাকছিল জঙ্গিরা। মাছের খামারের ভেতরে দোতলা বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। যে সমস্ত আলামত আমরা পেয়েছি, এখানে যে সমস্ত জিনিসপত্র আমরা উদ্ধার করেছি, আমাদের কাছে মনে হয়েছে তারা এই বিষয়ে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, জিহাদি বই সহ 80 ধরনের জিনিসপত্র জব্দ করা হয়েছে। এছাড়া 2টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরক সদৃশ্য এবং আইএডি সহ প্রচুর পরিমাণে আপনার প্রশিক্ষণের যন্ত্রপাতি সহ ব্যাপকভাবে মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বিস্ফোরক আছে এবং এখান থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। এক্সপার্ট টিম এনে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করি। এছাড়া শহরের বনুয়াপাড়ার একটি বহুতল ভবন জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। অবশ্য ভবনটির 3য় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও তেমন কিছু পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির 6 মাস পরেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। কাল রপ্তানি পণ্য নিয়ে জাহাজে মার্কস দাবাউ যাত্রা করার মধ্য দিয়ে শুরু হবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এর মাধ্যমে ল্যান্ড লর্ড পোর্ট ধারণার যুগে প্রবেশ করবে চট্টগ্রাম বন্দর। টার্মিনালের 3টি জেটিতে একসাথে ভিড়তে পারবে 3টি জাহাজ। বছরে 5 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করতে পারবে এই টার্মিনাল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের ফিরতি যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও অনলাইনেই সব টিকিট দেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বেলা 2টায় বিক্রি করা হবে। আরও বলা হয়, আন্তনগর ট্রেনের 20 জুনের টিকিট বিক্রি 10 জুন, 21 জুনের টিকিট 11 জুন, 22 জুনের টিকিট 12 জুন, 23 জুনের টিকিট 13 জুন এবং 24 জুনের টিকিট বিক্রি হবে 14 জুন। কোরবানির ঈদের বাকি আর মাত্র 6 দিন। রাজধানীর বৃহত্তম স্থায়ী পশুর হাট গাবতলীতে রাতভর আসছে কোরবানির গরু, ছাগল। মধ্যরাতেও হাটে চলছে বেচা কেনা। অনেকেই আগে ভাগে কিনে নিচ্ছেন কোরবানির পশু। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। রাজধানীতে গাবতলীর পশুর হাটে ঢাকার আশেপাশে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কুরবানির পশু। ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন হাট থেকে গরু কিনে কিছুটা মুনাফার আশায় তারা গাবতলী পশুর হাটে আসছেন। রাতে মহাসড়ক ফাঁকা থাকায় ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। বিভিন্ন জায়গাতে কেনাকাটা পক্রয় করে তারা গাবতলী নিয়ে আসে বিক্রি করার জন্য। ধরেন বিভিন্ন জায়গার হাট আছে, সেখান থেকে কিনে বা ফার্ম থেকে কিনে নিয়ে আসে। আমাদের নিজস্ব খামারের গরু, আমার খামারে 200 গরু আছে। 17টা গরু কালকে নামালছি, আজকে আসছে 15টা। প্রতিদিন এক গাড়ি করে নামাবো, আমরা বেচবো। এখনো গাবতলীতে বেচাকেনা জমে ওঠেনি, তবে অনেকে মধ্যরাতে এসে হাটে ঘুরছেন, পশু দেখছেন, করছেন দরদাম। হাটটা ওরকম তো জমে নাই, আমরা কিনবো 2-1 দিন পরে কিনবো। আর আমরা পরিবার পরিজন নিয়ে দেখতে আসছি। 7-8 দিন বাকি আছে কুরবানির, তো গরু দেখতে আসছি। এখনো মোটামুটি গরু উঠছে ভালো, কিন্তু যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো আজকেই নিয়ে যাব। দেখতে আসে, যদি 50 জন দেখতে আসে তাহলে 5 জন কিনে আর 50 জন ফিরে যায়, এইরকম আর কি। রাজধানীতে যাদের পশু রাখার জায়গা আছে তাদের অনেকেই ঝামেলা এড়াতেই আগেভাগেই কিনছেন গরু। গাবতলী পশুরহাটে দেখা মিলল এমন কয়েকজন ক্রেতার। জায়গা আছে, ওইখানে রাখবো, ওইখানে কিছুদিন লালন পালন করবো। এটা একটা শখ আর কি আমাদের ঢাকার মানুষের।
শখ মেটানোর জন্য আগে কিনি আমরা সবসময় করি। ব্যবসায়ীরা বলছেন গাবতলী পশুর হাট পুরোপুরি জমে উঠতে আরও লাগবে 2-1 দিন। আর বৃহস্পতিবার রাজধানীতে বসবে মোট 22টি কুরবানির পশুর হাট। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। দেশের খামারিদের রক্ষায় সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। কোরবানির জন্য সাতক্ষীরায় চাহিদার তুলনায় প্রায় ৩৫,০০০ গরু বেশি রয়েছে। জেলায় ৮০,০০০ চাহিদার বিপরীতে খামারে প্রস্তুত ১,১৫,০০০ গরু। তবে গোখাদ্যের বাড়তি দামে খরচও গুনতে হয়েছে অতিরিক্ত। আগে ছিল ভুসে ১৫০০ টাকা, এখন ১৭০০-১৮০০ টাকা কিনতে হচ্ছে। বিচুলি কিনতাম আপনার ২-৪,০০০, এখন হচ্ছে ৬,০০০ টাকাও কিনেছি। এখন গরুর দাম অনেক বেশি। দালাল আছে, গাড়ি খরচ আছে, এই জন্য আমরা খামারে খামারে ঘুরতেছি। যদি 10টা গরু থাকে 20 জন খরিদ্দার আছে। মালের দামপাতি অনেক বেশি, এই জন্য গরুর দাম অনেক অনেক বেশি। কোরবানির সামনে রেখে হবিগঞ্জে ৮০০-র বেশি খামারে প্রস্তুত করা হয় নানা জাতের গরু। ৫০০ থেকে ১,০০০ কেজি ওজনের এসব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালনের কথা জানান খামারিরা। এই বছর যে দানাদার খাওয়া খাদ্যের যে মূল্য, এতে আমাদের গরু পালা অসম্ভব হয়ে দাঁড়াইছে। আশা করি না যে লাভবান হইব। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রায় ২৫০০ খামারে পশু পরিচর্যার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান চিকিৎসকরা। বাড়তি খরচের কারণে লাভ নিয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। গরুর লালন পালন করে আমরা আসলে আপনার খড় খাওয়াচ্ছি, তারপরে কাঁচা ঘাস আছে সেটি খাওয়াচ্ছি, তারপর আপনার খোল বুসি, তারপরে ভাত খাওয়াচ্ছি। গত বছরের তুলনায় ডবল দাম, যার কারণে গরুর দাম অনেক পড়ে যাইতেছে। চাঁদপুরে কোরবানির পশুর চাহিদা ৭৮,০০০-এর বেশি। এবার সেখানে চাহিদার তুলনায় পশুর সংখ্যা ১৭,০০০ কম। চাহিদা মেটাতে নির্ভর করতে হবে পাশের জেলার উপর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, সাতক্ষীরায় চাহিদার তুলনায় গরুর সরবরাহ তো বেশি রয়েছে, সেক্ষেত্রে দাম কেমন দেখছেন খামারগুলোতে? প্রথমত আমি আপনাকে বলে রাখি যে সাতক্ষীরাতে প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে ১,১৫,০০০ গরু রয়েছে, তার মধ্যে চাহিদা রয়েছে ৮০,০০০, সুতরাং উদ্বৃত্ত রয়েছে। তবে আমি বিশেষ করে বিভিন্ন খামারে এবং অন্যান্য যে সমস্ত হাটে আমি গেছি, সেখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আসলে কেউই খুশি নয়। কেউ খুশি নয় বলতে আপনি জানেন যে আসলে শুধু সাতক্ষীরা না, সারা দেশেই যে গোখাদ্য, এই গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কিছুদিন আগেও যে বিচালির দাম ছিল ২ থেকে ২,৫০০ টাকা, বর্তমানে তাই ৪,০০০ টাকা। এর আগে যে ভুসি ছিল ১,৫০০ টাকা, সেই ভুসি এখন ২,০০০ টাকা। সুতরাং গোখাদ্যের অস্বাভাবিক দাম বেড়েছে। অথচ গতবার আমরা যখন এই বিষয়ে খোঁজখবর রাখছিলাম এবং রিপোর্টও করেছিলাম, তখন গরুর মন ছিল মন দরে ৩০ থেকে ৩২,০০০ টাকা। এবারও কিন্তু একই দাম রয়েছে। সুতরাং যারা কিনা গরু পালছেন তারাও খুশি না। তারা খুশি না এই কারণে যে আসলে গরু পেলে তাদের ন্যূনতম ৩৫,০০০ টাকা মন দরে বিক্রি করলে তাদের একটু লাভ হয়, কিন্তু তারা ৩০,০০০ টাকার বেশি উঠছেন না, পাচ্ছেন না দাম। সে কারণে তারা ব্যাপকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে গরুর চাহিদাও কিন্তু কম। আমরা বিগত ১-২ দিন আগেই আবাদেরহাটে গিয়েছিলাম, সদর উপজেলার সহ সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় যে গরুর হাট। সেই গরুর হাটে যখন আমরা ৩ থেকে ৪টার দিকে আমরা সেখানে অবস্থান করেছিলাম, আমরা দেখেছিলাম যে সেখানে গরু উঠেছে কিন্তু আসলে ক্রেতা কম। এবং যে ক্রেতাগুলো রয়েছে তারাও যেটা বলছিলেন যে আসলে মূলত তাদের দাবি অনুযায়ী যে সেখানে গরুর দাম বেশি। তাদের কাছে ২৪ থেকে ২৫,০০০ টাকা মন ধরে যদি গরু বিক্রি করা হয় তাহলে তারা কিনতে পারতেন এবং তারা খুশি থাকতেন। তো সব মিলিয়ে আসলে সাতক্ষীরায় আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি মূলত এই যে এই খামারে আমরা এসেছি সাতক্ষীরা একেবারে পৌরসভা দক্ষিণ অঞ্চলে পার্কুকরাইলি এলাকায়। এই পার্কুকরাইলি এলাকায় এই যে খামারটিতে দেখতে পাচ্ছেন, এই যে সাইওয়াল এবং গির জাতীয় যে বড় বড় গরু এখানে রয়েছে, ১০ থেকে ১২ মণ ওজন হবে। এবং এই গরু আসলে কিন্তু সাতক্ষীরাতে কেনার লোক নেই। এই গরুর দাম ৪ থেকে ৫ লাখ টাকা, কোনোটা তারও বেশি রয়েছে। তো এই গরু কিন্তু সাতক্ষীরাতে যেহেতু এর চাহিদা নেই, সাতক্ষীরাতে কেনার মতো লোক নেই, সেই জন্য এই গরু পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য এলাকায়, যেখানে ধনাঢ্য ব্যক্তিরা এই গরুগুলো কিনবেন। সাতক্ষীরাতে আরেকটা জিনিস আমি জানাই রাখি, সেটা হলো যে এই যে ১০,০০০ খামার রয়েছে, ১০,০০০ খামার কিন্তু গড়ে উঠেছে যখন ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়, ঠিক
তারপর থেকে কিন্তু এই দেশের মানে বিশেষ করে সাতক্ষীরাতে এই খামারগুলোর সংখ্যা বেড়েছে এবং এখানে গরু পালনে আগ্রহী হচ্ছেন। এমন কোনো বাড়ি নেই গ্রামাঞ্চলেও যে তাদের একটা দুটা গরু তারা পুষতেন না, কিন্তু সমস্যাটা হলো আসলে লাভ করতে পারছেন না। তাদের একান্তই দাবি যে তারা অবশ্যই সরকারের কাছে এই দাবিটা করে, বিশেষ করে যে এই গোখাদ্যের দাম অবশ্যই কমাতে হবে, তাহলে এই দেশি শিল্পের বিকাশ ঘটবে। এবং আপনি জানেন যে সাতক্ষীরাতে বিশেষ করে সীমান্ত এলাকায় 13টি পয়েন্টে এর আগে হাজার হাজার গরু আসতো এবং সেই সময় আসলে আমাদের সাতক্ষীরার যে গরুর যে পালন, সে পালন একেবারে ছিল না বললেই চলে। একেবারে দুধের জন্য এবং হাল চাষ করার জন্য কিছু কিছু গরু মানুষ পুষতেন। তো এখন সেই অবস্থার উন্নতি হয়েছে, এই উন্নতি এখন 10,000-এরও বেশি খামার রয়েছে। তো এটা ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। আমি আপনাকে যেটা বলতে চাই সেটি হলো আসলে কেনাবেচা কিন্তু হাটগুলোতে কম। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। কোরবানির পশু নিয়ে জানাচ্ছিলেন। আর যাচ্ছি পরবর্তী সংবাদে। রাস্তার চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা শরবত ও মিক্সড সালাদে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এর প্রমাণ মিলেছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা এই 6টি খাবারের 450টি নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা। রাস্তার এসব খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে স্ট্রিট ফুড এখন দারুণ জনপ্রিয়। ভিড় লেগেই থাকে চটপটি, ফুচকা আর শরবতের দোকানে। স্কুল, কলেজ, পার্ক, কোথায় নেই এসব খাবার? স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা থাকলেও দাম কম হওয়ায় চাহিদা ব্যাপক। একটু হাইজেনিক হওয়া উচিত, এই তো আর কি। আর স্টুডেন্টরা যেহেতু কম টাকার মধ্যে মানে খেতে চাচ্ছে, তো এই জন্য এটা হয়তো টিস হয়তো এদিক দিয়ে বেস্ট। স্ট্রিট ফুড যে খাচ্ছি কোনো মান নাই, তার উপর আবার ধরেন যদি হাইজিনের কথা চিন্তা করি, খুবই আনহাইজেনিক। এসব খাবার যে নিরাপদ নয়, গবেষণায় তার প্রমাণও মিলেছে। পথের ছোলামুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদ নিয়ে গবেষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ সায়েন্স। এসব খাবারে মিলেছে মাত্রাতিরিক্ত ইকোলাই, এসপিপি ও সালমেনালের মতো মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণু, যা ডায়রিয়া ও পেটের পীড়ার জন্য দায়ী বলে জানান গবেষকরা। Very much contaminated with E. coli, with salmonella, with coliform, and most importantly, the 10 to the power 7, 10 to the power 8 bacteria ওখানে পাওয়া যায় at the end of the day. ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, কোনো লাইসেন্স ছাড়াই রাস্তায় খাবার বিক্রেতারা ব্যবসা করছেন। তাদেরকে আইনি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। আমরা যত গবেষণা করি, যত কাজ করি, আমরা যতক্ষণে আমাদের কনজিউমারদেরকে আমাদের বিহেভিয়ারাল এই চেঞ্জটা না আনতে পারবো, যতক্ষণে আমরা তাদেরকে মানে এই অ্যাওয়ারনেস বিল্ড না করতে পারবো, ততক্ষণে কিন্তু এই জিনিসগুলো চলবে। সড়কে খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি সাধারণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে গেল 13 দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 12,000 রোগী। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 8 থেকে 900। আক্রান্তের সংখ্যা দিন দিন এত বাড়ছে যে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ভর্তি রোগীদের 22 থেকে 23% কলেরা নিয়ে হাসপাতালে আসছেন। মিরপুর 10 নম্বরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান ডায়রিয়ায় আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে এসেছেন রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে। সন্তান দ্রুত সুস্থ না হয় দুশ্চিন্তায় তিনি। পাতলা পায়খানা আর বমির উপর আজকে গতকালকে হঠাৎ করে দেখলাম যে অবস্থা খারাপ, তো তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। 28 মে থেকে কলেরা হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগী। অন্যান্য সময় গড়ে 500 রোগী থাকলেও এখন 8 থেকে 900 রোগী ভর্তি। চলতি মাসের কোনো কোনো দিন রোগীর সংখ্যা 1200 পার হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে মিরপুর, বাড্ডা, জুরাইন ও শনিরাখড়ার রোগী বেশি। এছাড়া কেরানীগঞ্জ ও গাজীপুর থেকেও রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। 4-5 বার বাইরে যাওয়ার পরে তখন যদি পুরো অসুস্থ, আত্মা ছাড়িয়ে দিছে। এখন যে বাথরুমে যাওয়ার মতো তার কোনো শক্তি নেই, না যাওয়াতে তখন এই সিমসি বাড়া করে নাচলাম। কালকে বলে পটা না বলে খেয়েছিল, ভাজি খেয়েছিল। এই পড়তে কালকেতে বলে মানে এমন বাইরে যাওয়া করতেছে। পরে সকালে ফোন দেওয়া না, পরে যে সকালে নিয়ে এলাম মহাখালী। চিকিৎসকেরা বলছেন ভর্তি রোগীদের মধ্যে 18 বছরের উপরে রোগী বেশি। তাদের তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করায় ডায়রিয়া বেড়েছে বলে ধারণা তাদের।
এটা একটা অ্যালার্মিং বিষয় যে আমরা ডায়রিয়া আক্রান্ত যে রোগীগুলো পাচ্ছি তাদের মধ্যে কিন্তু আমরা মারাত্মক পানি শূন্যতা দেখছি, যেটাকে সিভিয়ার ডিহাইড্রেশন বলে। এবং সিভিয়ার ডিহাইড্রেশন একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন, যে অবস্থায় সাথে সাথে যদি আমি পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন না দিই তাহলে রোগীটা কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে, একটা খারাপ একটা আউটকাম হতে পারে। ডায়রিয়া থেকে দূরে থাকতে বিশুদ্ধ পানি ব্যবহার খুবই জরুরি। এছাড়া ঘরের বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে পরামর্শ চিকিৎসকদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অভিযোগ দেওয়ার সময়সীমা আর বাড়াবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসব অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সাথে বসার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অপরাধ বিবেচনা করে সাজা দেয়া হবে। রোববার বিকেলে জাপানে জনশক্তি রপ্তানি বিষয়ে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অভিযোগ জানানোর শেষ দিন ছিল ৮ জুন। তাদের অভিযোগ সহ পুরো বিষয়টি তদন্ত করতে কাজ করছে ৬ সদস্যের কমিটি। বুধবার তাদের প্রতিবেদন দেওয়ার কথা। এ পর্যন্ত কতগুলো অভিযোগ জমা পড়েছে তা জানাননি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রোববার মন্ত্রণালয়ে জাপানে জনশক্তি রপ্তানি বিষয়ে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ আসছে, তাদের রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো। সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে তাদের সুপারিশ আমরা দেখব। ক্ষতিপূরণ করার লক্ষ্যেই আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক। জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ কতজন কর্মী পাঠানো হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি। টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, এইগুলা নিয়ে আলাপ হয়েছে। এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে দিয়েছে, তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করব। জাপানের প্রতিনিধি দল জানায়, দক্ষ জনবল যোগান দিতে পারলে 2 মাসের মধ্যে তারা কর্মী নিতে প্রস্তুত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় 4 জিম্মি উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আরও 3 জিম্মি নিহত হয়েছে বলে দাবি হামাসের। তবে সংগঠনটি অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। নুসেইরাতে ইসরায়েলের চালানো অভিযানকে ভয়াবহ যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে হামাস। একই সাথে এই অভিযানে 274 জন ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানিয়েছে বেশ কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থা। শনিবার শরণার্থী শিবিরটিতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 64 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পেশ করা গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রস্তাবে সমর্থন জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় 8 মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 37,000। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে জরুরি সরকারের যুদ্ধ মন্ত্রিপরিষদ থেকে মন্ত্রী বেনি গ্যান্টস পদত্যাগ করেছেন। তিনি দাবি করেন গাজায় প্রকৃত বিজয় অর্জনে নেতানিয়াহু বাধা দিচ্ছেন। একই সাথে ইসরায়েলে নির্বাচনের জন্য সময় নির্ধারণের আহ্বান জানান গ্যান্টস। তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গ্যান্টসের পদত্যাগের ঘোষণার পরপরই যুদ্ধ মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য দাবি করেছেন নেতানিয়াহু সরকারের উগ্র ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। এদিকে নেতানিয়াহু এক পোস্টে এক্সে বেনি গ্যান্টসকে মন্ত্রিসভায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর পর একে একে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর সহ 71 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। তাদের মধ্যে 9 জন নতুন মুখ। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। বারবার জনসমর্থন জিতে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন তিনি। জওহরলাল নেহরুর পর এমন কৃতিত্ব অর্জনকারী মাত্র দ্বিতীয় ব্যক্তি মোদী। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মোদির পরে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর শপথ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির 6 মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। কাল রপ্তানি পণ্য নিয়ে এখান থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছাড়বে। এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম। গত বছরের 6 ডিসেম্বর 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও এখন তা পুরোপুরি প্রস্তুত। 11 জন জাহাজ মার্কস দাবাও এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও 2 বছর। 3টে টার্মিনাল যেহেতু একসাথে কাজ করবে, এখানে আমরা 3টা অতিরিক্ত জাহাজ অ্যাকোমোডেট করতে পারব। আর জাহাজের যে ধরেন আমাদের 2-3 দিন ওয়েটিং টাইম থাকে নর্মালি, সেই ওয়েটিং টাইমটা কমে আসবে উল্লেখযোগ্যভাবে। আমাদের আমদানি রপ্তানিকারক বা পোর্ট ইউজার্স যারা আছে তারা একটা দ্রুত সার্ভিস পাবে। এতদিন 2টি কন্টেইনার টার্মিনাল পরিচালনা করেছে দেশি অপারেটর। এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ। আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। আমরা বেশি কন্টেইনার ওঠানামা নিশ্চিত করতে চাই। বছরে যেটি 4-5 লাখ একক হতে পারে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। তাদের আমরা অংশীদার হিসেবেই সেবা দিব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের 3টি জেটিতে একসাথে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় 5 লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।